মাইকেল জ্যাকসনকে ফলো করা শুরু করি। আমার কাছে কেন জানি মনে হয়েছে বাংলাদেশের প্রশাসন চায় মাদকটা টিকে থাকে। তো এখন আমাকে আসলে শিবির হিসাবে চেনে, পরিস্থিতি এমন। কারণ যারা সামাজিক কাজ করে তারা তো একসঙ্গে ইলেকশন করেই, মানে গরু ছাগল আর যারা শুধুমাত্র নিজেকে নিয়ে থাকে এদের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। আপনি কি আসলে গুপ্ত কিনা এটা একটু যদি বলতেন। আর জুমার নামাজও তো পড়তাম না, এমনকি কয়েকবার আমি ঈদের নামাজও পড়তে যাইনি। শুধুমাত্র আল্লাহর জিকির দ্বারা অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। রিলস দেখা প্রজন্মকে আমি 200 পৃষ্ঠা বই পড়াতে পারবো না। তারুণ্য মানেই হলো সে মানুষ হয়ে মানুষের জন্য কাজ করা। তাহলে যেই জিনিস আমাকে আঘাত করতে পারে সেই জিনিস কিন্তু আমাকে ভালো লাগার কারণ হয়ে যাবে। তরুণদের সাথে কথা বলতে গেলেই ভাই আমি ডিপ্রেশন। এরা কখনো বসে থাকবে না, সমাজের মানুষের জন্য তারা কাজ করবে সর্বোপরি। 1-to-1 অথবা 5 জনের ছোট ব্যাচে আপনি বা আপনার সন্তান শিখতে পারেন শুদ্ধ কোরআন। কোনো রেকর্ডেড ক্লাস নয়, অভিজ্ঞ শিক্ষক অনলাইনে সরাসরি আপনার পড়া শুনবেন এবং ভুল শুধরে দেবেন। পাশাপাশি মেয়েদের জন্য থাকছে মহিলা শিক্ষিকা। নিশ্চিন্তে কোরআন শিখতে এখনই মেসেজ দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন ইনোভাটক্স। আজকের ইনোভাটক্সের পডকাস্টে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আপনাদের সবার পরিচিত লেখক, অ্যাক্টিভিস্ট এবং সমাজকর্মী মাসুদ রানা। ইনশাল্লাহ আমরা ভাইয়ের কাছ থেকে তার জীবনের ব্যক্তিগত, তারপর যে সামাজিক এবং রাজনৈতিক নানান দিক নিয়ে আলোচনা শোনার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার লেখক, সমাজকর্মী, অ্যাক্টিভিস্ট পরিচিতি বিষয়টা নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। আপনার এই যে বিশ্লেষণগুলো আমরা দিচ্ছি, এর পিছনে প্রথমে আমরা যে জিনিসটা একটু টাচ করে শুরু করতে চাচ্ছি যে আপনি লেখক হিসেবে আসলে এই লেখক জীবনে পদার্পণ আসলে কিভাবে? ওয়েল, আলহামদুলিল্লাহ। আসলে আমার জীবনের 2টা পার্ট আছে, তবে মানে প্রথম পার্টটা নিয়ে কথা বলবো অবশ্যই। তো এইখানে যখন আমি অল্প করে বলি, আমি তো এক সময় আসলে ডান্সার ছিলাম। তো একটা লম্বা জার্নির মধ্য দিয়ে আমি মানে ইসলামিস্ট হয়েছি, বা ইসলামের যে নিয়ম নীতি, রাসূলের যে আদর্শ, ইকামতে দিনের যে ফিলোসফি, এগুলো যখন পালন করা শুরু করি, তখন আসলে এই যে লম্বা জার্নির মধ্যে আমাকে তো অনেক বেগ পেতে হয়েছে, ত্যাগ স্বীকার করতে হয়েছে, আমার নানান বিষণ্ণতা, কষ্ট, অনেক রকম ব্যাপার ঘটেছে আমার সাথে। তো ব্যাপারটা যদি আমি এইভাবে বলি, ধরেন একটা কাফেলা যদি মরুভূমিতে মানে পানির জন্য হন্য হয়ে খুঁজে বেড়ায় পানি মরুভূমিতে, তো এর মধ্যে থেকে যদি ধরেন একজন টিম মেম্বার সে একটু আলাদাভাবে ঘুরতে ঘুরতে যদি কোথাও পানি পেয়ে যায়, ঝর্ণা বা কোনো একটা পানির উৎস পেয়ে যায়, তাহলে সে কিন্তু শুধু নিজে পানি পান করবে না, সে ওই পানিটা পাওয়ার পরে সে চেষ্টা করবে যে সবার মধ্যে যদি পানিটা দেওয়া যায়, কারণ সবার জীবন বাঁচার ব্যাপার আছে, ততটুকু পারা যায়। তো লেখক হওয়ার ব্যাপারটা আসলে আকাঙ্ক্ষাটা ওখান থেকেই, যে আমার কাছে মনে হয়েছে আমাদের ইয়াংরা বা আমার যে সময়কালটা কিশোরকাল বা তরুণ সময় যেটা গেছে, আসলে এই সময় তো অনেকে এরকম দিগ্ভ্রান্ত থাকে, এরকম হতাশা, ডিপ্রেশন, নানা রকম ধরনের সমস্যায় থাকে। তো আমার কাছে মনে হচ্ছে যে আমি যেহেতু যেই পানির উৎসটা পেয়েছি মানে জীবন বাঁচানোর জন্য, তো সেটা আসলে আমার তরুণদের মধ্যে মানে বেলানো উচিত। আমরা যদি এর মাঝখানে আরেকটা বিষয় জেনে নিতে পারি সহজ করে, যে আপনার বেড়ে ওঠাটা কোথায় বা কোন অঞ্চলে? আমার জেলা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা এবং দামোহদা উপজেলা, জোরানপুর ইউনিয়ন, এবং আমার গ্রামের নাম বিষ্ণুপুর। আমি বিষ্ণুপুর গ্রাম, ওখানে আমার বেড়ে ওঠা। মাথাভাঙা যে নদীটা, এই নদীটা আমাদের গ্রামের উপর দিয়ে বয়ে চলেছে। তো মাথাভাঙা নদীতে সাঁতার শেখা, এবং আমার বাড়ির পাশেই আমার যেখানে আমি মানে প্রাইমারি স্কুল পড়ছি, এটার নাম মজারপোতা প্রাথমিক বিদ্যালয়। তো সেখানের একটা বড় মাঠ, ওখানে খেলাধুলা করা, এভাবে আমার গ্রামের মাটিতেই বেড়ে ওঠা। এবং আমার হাই স্কুল জীবনও আমার গ্রামে হাই স্কুল আছে, বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়, আমি সেখানে মানে উচ্চ মাধ্যমিকটা আমি সেখান থেকে শেষ করছি। তো এই যে আপনার মানে গ্রামের মধ্যেই বেড়ে ওঠা এবং গ্রামের পরিবেশটা সম্পর্কে আপনার তো একটা ধারণা আছে, এবং আপনার জীবনের যে শৈশবটা কেটেছে গ্রামের মধ্যেই। তো এই গ্রাম থেকে আপনার পরবর্তী যে জার্নিটা, আপনার মাধ্যমিক লেভেল পড়াশোনা শেষ করার পরে সেটা কেমন ছিল? আমরা দেখি যে নর্মালি যারা ইসলামিস্ট থাকে, ছোটোবেলা থেকে যারা মাদ্রাসায় পড়ে, মক্তবে পড়ে, এভাবে একটা গতানুগতিক একটা জীবন থাকে অনেক সেক্ষেত্রে। তো আপনার ক্ষেত্রে আমরা যতটুকু জেনেছি একটু ভিন্ন।
তো আপনার মাধ্যমিকের পরে আপনার জীবনের টার্নিং পয়েন্টটা বা আপনি কিভাবে এই পয়েন্ট পর্যন্ত আগালেন আসলে? আচ্ছা, এটার শুরুটা কিন্তু আমার প্রাইমারি লাইফ থেকে। হুম, আমার নানার বাসা সদরে, চুয়াডাঙ্গা সদরে। তো সেই ক্ষেত্রে আমি চুয়াডাঙ্গা সদরের পরিবেশটাও মানে মোটামুটি অ্যাডজাস্ট হয়েছে আমার সাথে। দুটাকে আমি মিলিয়ে চলেছি। যার কারণে শিল্পকলার সাথে আমার একটা ঘনিষ্ঠতা তৈরি হয় এবং অনেক ছোট থেকেই আমি যখন 3-4 পড়ি তখন থেকে আমি বিভিন্ন নৃত্যের কম্পিটিশন, প্রাইমারি স্কুল লেভেলে যেগুলো অনুষ্ঠান হয় এগুলোতে জড়িয়ে যাই। এবং তখন থেকেই যখন আমি হাই স্কুলে উঠি, বিশেষ করে 6-7 পড়ি, সেই সময়টা আসলে আজকের যে মানে আধুনিকতা, হুম, সোশ্যাল মিডিয়া বা ইত্যাদি ইত্যাদি, সিনেমা, গান, এগুলোর যে একটা বিশাল একটা মানে জোয়ার আসে যেটা, হুম, এটা কিন্তু আমি যখন 6-7 পড়ি এই সময়টাতেই বেশি মানে শুরু হয়েছে। তো তখন মানে আমি ডান্সারের দিক থেকে মাইকেল জ্যাকসনকে ফলো করা শুরু করি। আমার খুব মানে খুবই প্রিয় ব্যক্তিত্ব ছিল এবং আমার সিনেমা করার ইচ্ছা ছিল। আমার ইচ্ছাই ছিল যে বড় হয়ে আমি এই ডান্সের মধ্য দিয়ে আস্তে আস্তে সিনেমার দিকে আগাবো। তো সিনেমার ক্ষেত্রে আমি ওই সময় টলিউডের যে দেব, হুম, তো তাকে আমি মানে ফুললি ফলো করতাম আর কি। যারা এই অনুষ্ঠান দেখবে আমার গ্রামে তারা হয়তো এটা রিলেট করতে পারছে, যারা আমার সিনিয়র অথবা আমার সমবয়সী যারা, তারা এটা তো দেখছে আমাকে সরাসরি। তো তখন আমাকে আসলে দেব বলে ডাকা হয়তো, মানে পরিস্থিতি এমন, আচ্ছা, মানে তার মতো চুল, তার মতো মানে প্রত্যেকটা সিনেমা যেরকম জামা কাপড় তো মানে সে পরিধান করতো, ওইভাবে তৈরি করা বানানো, মানে হুবহু ওইটাই ফলো করতাম। হুম, এর এর মধ্য দিয়ে আস্তে আস্তে অনেক জনপ্রিয়তা পেয়ে যাই ডান্সের দিক থেকে। জেলা পর্যায়ে কয়েকবার পুরস্কার নিয়ে আসি, ফার্স্ট হই এবং তখন আরও আশাটা বেড়ে যায়। এটা আমার হাই স্কুল জীবনে হয়ে গেছে, মানে মোটামুটি আচ্ছা। জেলার মধ্যে আমি পরিচিত হয়ে গেছে ডান্সের কারণে, আশপাশ জেলাতেও। ইনফ্যাক্ট আমাকে মানে টাকার মাধ্যমে আমি স্টেজ প্রোগ্রাম করেছি হুম, হুম, এবং আল্লাহ মাফ করুক অনেক ওই সময় অনেক ভক্ত শিষ্য তৈরি হয়ে যায় হুম, হুম, ওই জগতের। তো এইভাবে আসলে একটা ক্ষেত্র তৈরি হয়। তবে আমি আমার এসএসসি ব্যাচ 2013, এই এই কর্মকাণ্ড চলার মধ্য দিয়ে আমি কিছুটা মানসিক অশান্তিতেও থাকি। মাঝে মাঝে আমি নিজেকে প্রশ্ন করি, এটা আমার ক্লাস 9-10 থেকে শুরু হয় আচ্ছা, এবং এটা 2016 সালের মাঝামাঝি সময় পর্যন্ত এটা চলছে। সেটা হচ্ছে যে মাঝে মধ্যে দেখি যে কোনো কারণ ছাড়াই মন খারাপ। হুম, হুম, এখন একজন ডান্সারের জীবন কেমন হয়, সারাদিন হই হুল্লোড়, একজন কিশোর মানুষ। হুম, আমার তো আসলে মন খারাপ হওয়ার মতো কোনো অপশন নাই। আমি নিজেকে জিজ্ঞাসা করতাম যে এই যে মনের মধ্যে এত বিষণ্ণতা, এই বিষণ্ণতা আসলে কেন? তো এই একটা বিষণ্ণতা আমার মধ্যে দিয়ে সবসময় মানে বয়ে যেত এবং এই বিষণ্ণতার আহ, বেশ কিছু ঘটনা কোইন্সিডেন্স আসলে ঘটেছে, যেগুলোর মধ্য দিয়ে আমি এখন রিলেট করতে পারি এই ঘটনাগুলো, কিন্তু ওই সময় হয়তো আমার কাছে ওরকম জ্ঞান ছিল না। হুম, হুম, যেমন আপনার একটা বিষয় বলি, 2013 সাল আহ, কাদের মোল্লা সাহেবের যখন মানে ফাঁসি হবে, আমার একটা গণজাগরণ মঞ্চ জি, জি, যখন জি। বসে। আমি কিন্তু তখন একদিক দিয়ে মানে আধ্যাত্মিকভাবে আমি লালন নিয়ে চর্চা করতাম। আচ্ছা, কুষ্টিয়া যেত আমার বাড়ির পাশে, আমি একদম লালনের পুরো যে ফিলোসফি আছে এটা চর্চা করছি। আমার বয়স কম থাকলেও আমি এগুলোর মধ্যে খুব ভালোভাবে কানেক্ট হয়ে গেছিলাম এবং আমার কিছু বড় ভাই ছিল। আমাদের এই অঞ্চলে তো কমিউনিস্ট পার্টিরও একটা প্রভাব ছিল একসময়, এখন হয়তো লঘু হয়ে গেছে। তো কিছু বড় ভাইয়ের মাধ্যমে আমি কমিউনিজমের কিছু ধারা এগুলো ওই সময় পড়ি। আর বলতে গেলে ইসলামের প্রতি ফ্যামিলি ধার্মিক ছিল, সেই জন্য হয়তো অনেক সময় বুঝতে দিইনি, কিন্তু ভিতরে ভিতরে আসলে আল্লাহ মাফ করুক এমন পরিস্থিতি হয়ে গেছিলো যে আমি জুমার নামাজও তো পড়তাম না, এমনকি কয়েকবার আমি ঈদের নামাজও পড়তে যাইনি। মানে এমন একটা খারাপ পরিস্থিতির মধ্যে চলে গেছিলাম, মানে আল্লাহর প্রতি কোনো বিশ্বাস নাই বললেই চলে, এমন একটা পরিস্থিতিতে চলে গেছিলাম জাস্ট আসলে। সামাজিক যতটুকু। হ্যাঁ, সামাজিক যতটুকু না করলেই না, হুম, এ হলো পরিস্থিতি। তো এরকম একজন একটা মানুষ, কিন্তু যখন কাদের মোল্লার ফাঁসি হয় ওই সময় আমি টেলিভিশনের সামনে আছি। মানে একজন মানুষের ফাঁসি হচ্ছে, টেলিভিশন খুব ভালোভাবে এটাকে ফলাভাবে প্রচার করতেছে। আর ওই সময় আমার এই সম্পর্কে এত জ্ঞানও নাই, কারণ আমি তো ওই জগতের মানুষ না। হুম, কিন্তু লক্ষ্য করলাম যে মানে খুব কষ্ট ফিল হচ্ছে। হ্যাঁ, মানে তখন আমি নিজেকে প্রশ্ন করতেছি যে জামাত ইসলামের একজন লিডার, তাকে আমি চিনি না, হয়তো আমার মনে ওই দিনই আমি তার প্রথম জানছিলাম একটা বিষয়, কিন্তু এই মানুষটা না মানে ফাঁসি হওয়ার যে সময়কালটা, মানে আমি খুব কষ্ট ফিল করতেছিলাম। আহ, পরবর্তীতে তো আসলে আমি যখন মোটামুটি ইসলামের মানে জ্ঞান চর্চা বা ছায়াতলে আসি, তখন আমার কাছে এইটাই মনে হয়েছে, ইসলামের যে স্পিরিচুয়ালিটি আছে,
আমার কাছে এটা মনে হয়েছে ওই সময় কাদের মোল্লা সাহেবের হয়তো ফ্যাসিস্ট হাসিনা মানে একজন দিনের কর্মীকে বা লিডারকে ফাঁসি দিয়ে যে পৃথিবীর থেকে বিতাড়িত মানে পৃথিবীর থেকে মুছে ফেলার চেষ্টা করতেছে, কিন্তু সে হয়তো এটা বুঝতে পারে নাই যে সেই রক্তের বিনিময়ে এরকম লক্ষ লক্ষ ডান্সার শিল্পী হয়তো দিনের পথে ফিরে আসছে। আমার কাছে এটা মনে হয় যে আমার এই ফিরে আসার পিছনে এই ঘটনার একটা বড় একটা কারণ। মানে এখন আমি এখন এটা feel করেন। ফিল করি এটা এখন ফিল করি। এবং আরও কয়েকটা ঘটনা আছে, যেমন আপনাকে যদি বলি, এই ঘটনা আসলে বলাটা আমার জন্য একটু খুবই দুঃখজনক, তবু আমি বলছি। আমার পাশের জেলা নাম হলো ঝিনাইদহ। ওইখানে অনেক বড় বড় পূজার অনুষ্ঠান হয়, যখন দুর্গা পূজা হয় তখন অনেক বড় বড় অনুষ্ঠান হয়। তো সেই অনুষ্ঠানগুলোতে অনেক সময় ডান্সের কম্পিটিশন হতো। Right. তো ওই মানে একজন ডান্সারের মন মস্তিষ্ক কেমন হয় এটা তো আশা করি বুঝতে পারতেছেন। তো সেখানে চলে গেলাম। মানে প্ল্যাটফর্মটা কি এটা ডাজন্ট ম্যাটার। আমি শিল্পী মানুষ, এইটাই আমার কাছে মানে বড় পরিচয়। শিল্পীর জন্য আর অন্য কিছুতে আমাকে, আর যদিও আমি রিলিজিয়াস না, এটা আমাকে টানে না, তো সেটা আমাকে খুব বেশি আমার ভিতরে ইম্প্যাক্ট ফেলেই না। তো এখন গেলাম, যাওয়ার পরে যখন নাম লেখাচ্ছে, তো এখন মোহাম্মদ দল লাগানো যাবে না, মোহাম্মদ মাসুদ রানা সাগর কিংবা সাগর, এটা তো আসলে কম্পিটিশনের এতে লেখা যাচ্ছে না, কারণ এটা পুজোর যে মণ্ডপটা একটু কেমন আনইজি ফিল হচ্ছে। সেটাই, পুজোর যে মণ্ডপের সাথে স্টেজ। তো তখন আমার মনে আছে এখনো, আমি নামের শেষে সাগর, তো এই নামটা তো ব্যবহার করা যায়, আমি সাগর হাতে সেন যুক্ত করলাম, যে সাগর সেন। আচ্ছা, তো এটা লাগানোর পরে আমি ডান্সও করলাম, এবং যথারীতি ওইখানেও আমি ফার্স্ট হয়ে যাই, ওখান থেকে পুরস্কার নিয়ে আসি। কিন্তু ঘটনা যেটা ঘটে, এইটার পরবর্তী মানে অনুষ্ঠান থেকে নামার পরে আমাকে ভীষণভাবে আমার বিবেক নাড়া দেয়। মানে জীবনে ওই প্রথম মনে হয়েছিল যে মুসলমানিত্ব বলে কিছু একটা আমার মনের কোণে যে তখনও জীবিত ছিল। আমি এই ডান্স করার পরে আমাকে মানে নিজেকে বারবার একটা ওই যে মানে লাঞ্ছনা দেওয়ার মতো নিজে দিচ্ছে যে যত যাই হোক আমি একজন মুসলমানের ছেলে, আমার বাবা মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আমার দাদার গল্প শুনেছি যে তিনি মানুষকে নামাজ শিখিয়েছে, মসজিদে আজান দিতেন, এরকম একটা ফ্যামিলির থেকে যত যাই করি না কেন এই কাজটা বোধহয় আমার করা একেবারেই ঠিক হলো না। এবং এইটার পর থেকে আমি খুবই মানসিকভাবে ভেঙে যাই। মানুষকে তো বুঝতে দিই না, কিন্তু ভিতরে এই জিনিসটা আমাকে খুবই খুবই মানে কষ্ট দেয়, পীড়া দেয়। তো এই দুটা ঘটনা, একটা পরপর, এটা 13 সালে, একটা হয়তো 14 সালের দিকে এরকম, আর আমি পুরোপুরি চেঞ্জ হয়েছি 16 সালের মাঝামাঝি সময়। আর একটা ঘটনা আছে, সেটা আসলে আমি একটু স্কিপ করতেছি। তো মোটামুটি এই 3টা ঘটনার পরে তখন আমার মনে হলো না, এবার ইসলাম নিয়ে একটু স্টাডি করা উচিত। এবং আমি যদি এই বিষণ্ণতার মানে মানসিক বিষণ্ণতার কথাটা যদি বলি, এইটা আসলে যেহেতু ইয়াংদের নিয়ে একটা প্রায় 1 যুগ হয়ে আসতেছে, তাদের নিয়ে কাজ করতেছি, সবাই এই কথাটা বলে যে ভাইয়া কোনো কারণ ছাড়াই খুবই ডিপ্রেস লাগে, হতাশা লাগে। এরপরে আমার এই তো 2 দিন আগে আমার এক সিনিয়র বড় ভাই বলতেছে, দেখো জীবন তো সবই পেয়ে গেলাম, সরকারি জব করি, সবই আছে, কিন্তু কেন জানি খুবই হতাশ লাগে কোনো কারণ ছাড়া। তো তখন আমি এই বিষয়টা বলছিলাম যে ভাই দেখেন, এটা আমারও একসময় হয়েছে, আমি হয়তো 1 যুগ আগে হয়েছিল, হয়তো আল্লাহ শুক্রিয়া আমি সে সময় রাইট টাইম ক্লিক করছি, আপনার হয়তো একটু লেট হয়ে গেল, কিন্তু দেখেন আসলে ইসলামের পথে শান্তি আছে। এবং এই ঘটনাটা আমি অনেক কবিদের পরবর্তী স্টাডি করার সময় অনেক কবি, লেখক, সাহিত্যিক, তাদের ভিতরে দেখছি যে তাদের এই ঘটনাগুলো তারাও ফেস করেছে। এবং ইনফ্যাক্ট এটা পৃথিবীর হয়তো আপনার মধ্যে হয়তো একসময় এটা হতে পারে বা হয়েছে হয়তো, বা যদি ইসলামের পথে থাকেন ছোটো থেকে, তাহলে তো এটার সুযোগ নাই। যদিও এই কবিতাগুলো এখন মানে প্রেমের কবিতা হিসেবে দেখানো হয়, কিন্তু আসলে এগুলো প্রেমের কবিতা না। যেমন আমি যদি বলি টি.এস. ইলিয়টের কথা, তিনি একটা কথা বলছেন যে বিটুইন হোয়াট আই ফিল অ্যান্ড হোয়াট আই সে, বিটুইন হোয়াট আই ওয়ান্ট অ্যান্ড হোয়াট আই ডু, দ্য শ্যাডো ফলস। তারপরে এই সেম কথায় জন কিটসের একটা কথা আছে, আই ফিল এ লঙ্গিং আই ক্যান নট নেম। মানে সে একটা অনুভব করতেছে কিছু একটা তীব্রভাবে, কিন্তু সেটা সে কি এটা সে মানে বলতে পারতেছে না তার নামটাকে। জীবনানন্দ দাশও এই সেম কথা লিখে গেছে। তো এই কবিতাগুলো এখন তারা গার্লফ্রেন্ডের জন্য উৎসর্গ করে, কিন্তু আসলে এই কবিতাগুলো খুব ফিলোসফিক্যাল, এগুলো আসলে প্রেমের মতো কোনো কথা না। এগুলো হয়তো ওই যেই সত্তাকে অনুভব করছে, তারাও হয়তো একসময় মানে বিষণ্ণতায় ভুগেছে, সেই সময় এই লাইনগুলো আসছে। তো জীবনানন্দ দাশ তিনিও লিখেছে যে তুমি থাকো কুয়াশার গভীরে, আমি তোমায় ছুঁইতে পারি না। ইনফ্যাক্ট এটা রবীন্দ্রনাথের সাথেও ঘটেছে। রবীন্দ্রনাথের এই কবিতাটা আমরা দেখি যে তুমি মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে পাই না। এই যে হৃদয় আকাশে মেঘ চলে আসতেছে এবং ওই সত্তাকে সে দেখতে গিয়েও বারবার দেখতে পাচ্ছে না, এই যে ব্যাপারটা,
মূলত ঘটনা এটাই ছিল। এবং আমাদের তো আমি তো লালনের অনেক গান আমার শেষে মুখস্থ ছিল, তো লালন ওই সেম কথা অনেক অনেক জায়গায় বলেছে। তার মধ্যে একটা হলো যে নদী পাহাড় সাগরে খুঁজি আমি কাহারে, বন্ধু আমার বুনো হাওয়া সুখ হলো না প্রাণেতে, তাল তো আমাদের বনেতে আগুন লাগে মনেতে। এই যে ঘটনাটা মানে সবারই এই মনের মধ্যে এই কাজটা করছে মানে। এবং পরবর্তী কোরআনে যখন পড়তে গেলাম তখন দেখলাম যে প্রত্যেকটা কথার উত্তর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছে যে শুধুমাত্র আল্লাহর জিকির দ্বারা অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। এবং আলহামদুলিল্লাহ এইটাই, এই যে অন্তরে যে মানে একজন ডান্সার হাজার হাজার মানুষকে আনন্দ দিচ্ছি কিন্তু নিজে একটা মানে বিষণ্ণতা সবসময় ভুগতেছি, এই জিনিসটা আসলে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসাটাকে না পাওয়ার কারণে। আর এখন যেটা বুঝি আসলে হৃদয় আসলে আল্লাহ তাআলার ভালোবাসার জন্যই হয়তো সৃষ্টি, আমরা হয়তো এটাকে বিভিন্নভাবে কাজে লাগাই। তো যাই হোক, তো ইসলাম নিয়ে চর্চা শুরু করলাম। বইপত্র পড়ার অভ্যাস তো অনেক ছোটো থেকেই ছিল, প্রায় 4-5 থেকেই। এবং এটা সত্য যে মানে বই পড়ার এটা অনেকই হয়েছে, বা হুমায়ুন আহমেদের বই ছোটো থেকে পড়তাম, তো সেখান থেকে বই পড়ার অভ্যস্ত ছিল। এবং আপনাকে বললাম যে আমার সিনিয়র ভাইদের কাছ থেকে কমিউনিজমের বই পড়ছি। তো এইভাবেই এই জার্নিটা আমার ঘটে। এবং 16 সালের মাঝামাঝি সময় এসে যখন আমি জেলাতে একটা কম্পিটিশন হয় সেখানে ফার্স্ট হই, এবং ওটা সম্ভবত বাংলা ভিশনের একটা ডান্সের অনুষ্ঠান ছিল, ওইখানে আমার যাওয়ার একটা সুযোগ তৈরি হয়। এখন এইটা ঘটছে ধরেন আমি সিদ্ধান্তটা নিয়েছি এরকম, আমার স্বপ্নের কাছাকাছি কিন্তু আমি পৌঁছাই গেছি যে একটা ন্যাশনাল লেভেলে আসার। আর আমি চেঞ্জ হওয়ার সিদ্ধান্ত নিয়েছি ঠিক তার একদিন আগে। আচ্ছা, মানে আপনার প্রোগ্রামের একদিন আগে আমি ঢাকাতে এসেছি, ঢাকাতে থেকেছি, এবং এক রাত্রেই আমি কারণ আমার তো ব্যাপারটা এমন হঠাৎ করে ঘটেছে। আমি তো এই জার্নিটা, এই যে চিন্তার দোলাচাল, এই যে মানসিকভাবে যেই ব্যাপারগুলো, এগুলো তো আমার সাথে ঘটতেই আছে। এবং আমি এগুলো তো ইসলাম ভিতরে ভিতরে চর্চা শুরু করেছি, হয়তো আমি বাইরে প্রকাশ করি না, কিন্তু আমি চর্চা শুরু করেছি। এবং এক রাতের মধ্যে আমি বললাম যে একটা বিষয় একটু স্কিপ করেছি, তো সে একটা ঘটনার মাধ্যমে আমি তখন ভাবলাম যে না, ওটা কি জানা যাবে না এই ঘটনাটা? খুব একটু সেন্সিটিভ আর কি। তো মানে একটা স্বপ্নকেন্দ্রিক ব্যাপার ছিল, পরে ওইটা নিয়ে আমি একটু চিন্তা ভাবনা করে আমি সিদ্ধান্ত চেঞ্জ করি, তারপরে আমি ব্যাক করি। এবং তারপর থেকেই ইসলামের পথে চলা শুরু করি। এর মধ্যে দিয়ে শুরু হয় আমার পরবর্তী জার্নি। তার মানে পরে এই অনুষ্ঠানটার কি হলো? আপনি অনুষ্ঠানে গেলেন? না, আমি আর যাইনি। তার মানে ওইখানে সারা বাংলাদেশ থেকেই পার্টিসিপেন্টরা আসছিল জেলা পর্যায়ে? জি জি। ওইখানে আপনার পার্টিসিপেট করার কথা ছিল, হয়তো গ্রুমিং হবে বিভিন্নভাবে, তারপরে টেলিভিশন কেন্দ্রিক। এবং মানে এটা নিজের কথা বলছি না, ওই সময় আমি যেই টাইপের স্টেপগুলো করতাম খুব ভালো পজিশনে যেতে পারতাম আমার কাছে মনে হয়। আচ্ছা আচ্ছা। তারপরে কি এলাকায় ফিরে গেলেন? হ্যাঁ, তারপরে এলাকায় ফিরে গেলাম। এলাকায় ফিরে যাওয়ার পরে হঠাৎ করে, এটা তো একটা বিশাল ব্যাপার, ধরেন এলাকার মানুষ আমাকে তো এইভাবে দেখছে যে এই ছেলেটা এরকম, হঠাৎ করে তার মাথায় টুপি, পাঞ্জাবি পরে মসজিদে আসতেছে। মানে এটা খুবই দুঃখজনক যে একটা মুসলিম সমাজে আগের ব্যাপারটাই মানুষের অবাক হওয়া উচিত ছিল যে একটা মুসলিম ছেলে কেন এইভাবে বকে যাচ্ছে। কিন্তু সেটার জন্য মানুষ চিন্তিত না। যখন আমি চেঞ্জ হলাম, এই জঙ্গি হয়ে গেলাম কিনা, তারপরে এটসেট্রা বিভিন্ন ট্যাগ বন্ধুদের থেকে নানান ধরনের, ওই সময়টা বলতে গেলে ওই 5-6 মাস ঠাট্টা মশকরা এত কিছু শুনেছি। যেহেতু আগের থেকে একটু জনপরিস্থিতি ছিল, তাই এইটার ব্যাপ্তিটাও অনেক বড় হয়ে যায়। এবং এটা একটা আলাদা, এবং ওই সময়টা চুয়াডাঙ্গাতে বা আমাদের অঞ্চলে শিবির নিয়ে তো খুবই সমস্যা চলতেছিল। তো এখন আমাকে আসলে শিবির হিসাবে চেনে, পরিস্থিতি এমন। আচ্ছা, যদিও আপনি কি আসলে গুপ্ত কিনা এটা একটু যদি বলতেন। আচ্ছা, ধন্যবাদ। এই বিষয়টা যদি আমার ব্যাপারটা আমি পরে আসতেছি, তার আগে আমি একটু বিষয়টা একটু বলে নিই। গুপ্ত ব্যাপারটা আসলে আমি যেটা মনে করি যে ছাত্র শিবিরের আসলে মানে রাজনীতিতে একটা দলের এগেনস্টে তো কিছু বলতে হবে। ছাত্র দল বা অন্য এদের তো চাঁদাবাজ বিভিন্ন ট্যাগ লেগেই আছে, বা বলা যায় এটা বাস্তবতাও আছে। ছাত্র শিবিরকে কি বলবে? তাকে তো মানে একটা মিনিমাইজ বা তাদেরকে তো একটু রাজাকার এটা তো চলতেছে না। কারণ এই যাদেরকে রাজাকার বলবে এদের বাবাদেরও অনেকের জন্ম হয়নি ওই সময়। এবং হাসিনা যেই ট্যাগ দিয়ে দিয়ে রাজনীতি করতে গিয়ে ফেল করছে, সেটা আসলে বিএনপি বুঝতেছে যে এটাতে হবে না। তারা শুরু করছিল, এখন তাহলে ছাত্র শিবিরকে আটকাবে কি দিয়ে? তখন আসলে পলিটিক্যালি একটা লড়াইয়ের কারণে এই গুপ্ত ট্যাগটা নিয়ে আসছে। এর সাথে বেশি কিছু আমি মনে করি না, প্রথম কথা। দ্বিতীয়ত বিষয় হলো ছাত্রদল যেই মানে অর্থে গুপ্ত বলতেছে শিবিরকে, আমি মনে করি শিবিরকে এটা অন করা উচিত, গুপ্ত শব্দটা, ট্যাগটা, এবং এটা নির্জয় করা উচিত। কেন বলতেছি? দেখেন, এই
বাংলাদেশে বিগত যেই 15-16 বছর আসলে রাজনীতি ছিল না। যদি বলে যে বাংলাদেশে ওই সময়, কেউ যদি বলে যে বাংলাদেশে ওই সময় রাজনীতি ছিল, তাহলে হয়তো সে পলিটিক্যাল ছিল, নাই সে শিষ্য ছিল, অথবা সে সুবিধাবাদী ছিল। সোজা কথা। আমরাও মানে এমন কয়েকবার হয়েছে যে ঈদের নামাজ পড়তেও যেতে পারি নাই পরবর্তী জীবনে। তাও কিন্তু আমি শিবির অফিসিয়ালি যে শিবিরের যে সিলসিলা বা যে ধারা, আমি এই অনুযায়ী কিন্তু কখনো শিবির করি নাই। শুধুমাত্র লেখালেখি করার কারণে, তাদের পক্ষে কথা বলার কারণে আমাকে কিন্তু আমার গ্রাম ছেড়ে, জেলা ছেড়ে থাকতে হয়েছে দীর্ঘদিন। তাইলে যদি ওই সময়টা তো রাজনীতি ছিল না, ছিল একটা যুদ্ধক্ষেত্র। আর যুদ্ধক্ষেত্রে মানে গোয়েন্দাগিরি করা, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সার্টিফাইড। আপনি অবশ্যই জানেন খন্দকের যুদ্ধের কথা। খন্দকের যুদ্ধে একজন সাহাবী ছিলেন, সম্ভবত আমি নামটা মনে করতে পারতেছি না, নুবাইর ইবনে মাসউদ এরকম ওনার নাম সম্ভবত। তো উনি তখন মুসলমান হয়ে গেছে, রাতের আধারে রাসূল এসে বলতেছে যে আমি তো মুসলিম হয়ে গেছি, আপনার প্রতি মানে নিছি। বললো এটা কি মক্কার কুরাইশরা বা ইহুদিরা জানে কিনা? বললো না। তখন উনি বললেন যে তুমি ফিরে যাও এবং তাদের যে পরিকল্পনা সেগুলো আমাকে জানাবে এবং তাদের ভিতরে তুমি দুর্বলতা মানে তাদের দুর্বলতা তৈরি করবা। এবং তিনি এটাও বললো যে যুদ্ধের ময়দানে কৌশল এটা করা যাবে। আচ্ছা, তার মানে আপনি এটা একটু কৌশল হিসেবেই ব্যাখ্যা করছেন। তো শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্ট রেজিমকে, যেখানে পলিটিক্সের কিছু নাই, বিরোধী দল বলে কোনো কিছু নাই, রাজনীতি বলে কোনো কিছু নাই, মানে শিবির পরিচয়, মানে শিবির পরিচয় পাওয়া দরকার নাই, শিবির পরিচয় একটা সন্দেহ মানুষকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, আবরার ফাহাদ ভাইকে মেরে ফেলা হয়েছে এবং অসংখ্য মানুষকে মারা হয়েছে। তো সেই দেশে যেখানে রাজনীতি নাই, তাহলে যারা যদি গুপ্তগিরি করে থাকে তাহলে তারা ডাবল হিরো। কারণ তারা শেখ হাসিনা রেজিমের গাছের যে শিকড়, তারা সেই ভিতর থেকে শিকড়টা কেটে দিয়েছে, পরবর্তী আমরা সবাই মিলে গাছটাকে ধাক্কা দিয়ে সহজে ফেলে দিতে পেরেছি। তো আমি মনে করি শিবিরকে গুপ্তটা একটা অন করা উচিত। আর আমার কথা যেটা বলতেছেন, আচ্ছা দেখেন, আমরা তিতুমিরকে অন করি, মানে তিতুমিরকে অন করি তো এখনকার সময়ের মানুষের মতোই, বা আমরা নিজেরা তিতুমিরের ওই বাঁশের কেল্লাকে অন করি, তিতুমিরের বাঁশের কেল্লা নিয়ে কথা বলি, বা তার একজন সৈনিক হতে চাই, হাজী শরীয়তুল্লাহর কথা বলি, সলিমুল্লাহ খানের কথা বলি। তো এগুলো কেন? সায়েদ আহমেদ বেরলভীকে আমরা অন করি। তো আমরা এই অন করি বা তাদের নিয়ে কথা বলি, তাদের মানে কাফেলার সদস্য হতে পারলে গর্ববোধ করতাম। তো এইটাকে আমরা সে সময় ছিলাম না। আমরা এই সময়কে মানুষ, প্রায় 150-200 বছর পরের মানুষ, তাদেরকে অন করতেছি কারণ আমাদের যে পার্সোনাল ইডিওলজি, অথবা আমরা যে চাই যে পুরো পৃথিবীতে ইসলামের বিজয় এবং বাংলাদেশে ইসলামের মানে সব দিক থেকে বাংলাদেশ ইসলামের বিজয়, মানে সমাজ, রাষ্ট্রে, পরিবারে, ব্যক্তি জীবনে। তো এই ফিলোসফিক্যাল জায়গাগুলো থেকে আমিও আসলে শিবিরের পক্ষে হয়ে কথা বলছি। কারণ তিতুমিরের বাঁশের কেল্লা যে কারণে অন করছি, শিবিরকেও সেই কারণে অন করছি, কারণটা এক। আর মানে গুপ্ত জিনিসটা লোকাবো কেন? মানে শিবির পরিচয় দিকেও দেয়, এটা তো আসলে লজ্জার কিছু না। ছাত্র শিবির পরিচয় পড়ে তো গর্বের আমি মনে করি। আমাকে শিবির বলে ডাকে বা আমাকে শিবির মনে করে, এটা আমার আসলে কোনো সমস্যা নাই। আর যদি ধরেন এই পরিচয় দিলে আমি ভয়ের কারণে দিচ্ছি না, ব্যাপারটা তাও না। কারণ আমি এই পরিচয়ের কারণে অলরেডি 10 বছর প্রচুর নির্যাতিত হয়েছি। অতএব সেটাও না যে আমি নিজেকে গুপ্ত রাখতেছি এই ভয়, সেটাও কিন্তু না। তো এখন এই যে আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট, এবং আপনি তখন থেকে আপনি কোন দিকটাতে ফোকাস করেছেন আসলে? ডান্স পৃথিবীতে সবকিছুতে একটা রিপ্লেসমেন্ট দরকার পড়ে। জি জি জি। আপনার এই যে একটা জীবনের প্যাশন ছিল, একটা লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল, এটা আসলে ড্যান্সার হওয়া এবং একটা জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে একটা সুনাম সুখ্যাতি অর্জন করা। তো আপনি যখন হঠাৎ করেই ছেড়ে দিলেন, তখন এই জায়গায় আপনি কোন জিনিসটাকে বসালেন আসলে? সব কিছু থেকে রিপ্লেসমেন্ট দরকার পড়ে আসলে মানুষের জীবনে। আপনি এই যে প্যাশনের জায়গায়, লক্ষ্যের জায়গায় আপনি কোন জিনিসটাকে রিপ্লেস করেছেন? আচ্ছা, প্রথম কথা হলো যে ইসলাম যখন বুঝলাম, দেখলাম যে ইসলাম একটা মানে শুধু কথার কথা না, যে এটা কমপ্লিট কোড অফ লাইফ। হ্যাঁ, ধরেন আমাদের জীবনের আধ্যাত্মিকতার প্রয়োজন আছে, ইসলামে সেটা একদম পরিমিত অবস্থায় আছে, যেটাকে একেবারে আমাকে সন্ন্যাসী বানাবে না। যেমন আমি যখন লালনের চর্চা করি, সত্য কথা বলতে যতগুলো ফিলোসফি আমি পড়েছি, পড়াশোনা করছি, ওগুলো আমি প্র্যাকটিক্যাল লাইফে কিছুদিনের জন্য হলো চর্চা করে দেখেছি। আচ্ছা। তো সেটা স্টোইসিজম হোক বা মিনিমালিজম হোক বা যেটাই হোক না কেন, সিনিসিজম, তো লালনের এই মানবতাবাদের যেই ফিলোসফি, এটাও আমি চর্চা করে দেখেছি। এইগুলো আসলে যেহেতু মানুষের তৈরি মতবাদ, তো মানুষকে জীবন থেকে বের করে দেয়। যদি লালনের কথাই বলি,
সে ভয়ঙ্করভাবে মানুষকে তার জীবন থেকে বের করে দেয় এবং একটা এমন একটা অন্ধকারের মধ্যে নিয়ে যাবে যেটাকে আপনি আলো মনে করে আগাতেই থাকবেন, কিন্তু আসলে এর কোনো কুল কিনারা নাই। আচ্ছা। হ্যাঁ, তো ইসলামের ক্ষেত্রে যেটা আমার কাছে মনে হয়েছে, এবং কমিউনিজমের কথা যদি বলি, সমাজ বিপ্লবের কথা, মানুষের পরিবর্তনের কথা, সেটাও ইসলামে আছে খুবই পরিমিতভাবে। মানে ধরেন যদি উদাহরণ দিয়ে বলি, বগুড়াতে দই বিখ্যাত আমরা জানি, আমাদের অঞ্চলে খেজুরের রস, বিভিন্ন অঞ্চলে এক একটা জেলায় এক একটা ধরনের খাবার খুব বেস্ট পাওয়া যায়। তো অন্যরা হয়েছে কি, যে কোনো একটা জেলার খাবার নিয়ে অবসেসড, মানে যে কমিউনিজম নিয়ে সে শুধু কমিউনিজম নিয়ে আছে, আচ্ছা। যে লালন নিয়ে সে লালন নিয়ে আছে, যে শুধু সেকুলারিজম নিয়ে আছে, মানে একটা জিনিসের অবসেসড হয়ে গেছে। কিন্তু যদি আপনি যদি ইসলামকে বুঝতে পারি এবং মানে ঠিক মতো পালন করতে পারি, তাহলে এই 64 জেলাতে যেমন সব ধরনের 64 জেলার খাবার যদি একটা সুপার শপে পাওয়া যায়, ব্যাপারটা কেমন? ঠিক ইসলামটা আমার কাছে সেরকম মনে হয়েছে। আধ্যাত্মিকতা বলেন, সমাজ বিপ্লব বলেন, রাজনীতি বলেন, মানুষের সাথে নেগোসিয়েশন কমিউনিকেশন করা থেকে শুরু করে আত্মীয় স্বজন থেকে শুরু করে যত ধরনের ইজম আসলে আমরা পালন করি, যেমন সেকুলারিজমের একটা মানে সারমর্ম যদি করি, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, এটাকে আমি সেকুলারিজম বলছি না, কিন্তু সেকুলারিজম যেটা বলতে চাই লিগালি সেটা কিন্তু ইসলাম বলতেছে যে তার ধর্ম তার, তোমার ধর্ম তোমার, একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কেউ আঘাত করতে পারবে না। তো সেকুলারিজম যেটা বলে এটা একটা প্রতারণা, কিন্তু ইসলাম এটাকে বলতেছে এবং এটা প্র্যাকটিক্যালি তাই হয়েছে। আমরা যদি লক্ষ্য করে দেখি যে এই দেশগুলোতে এখনও মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, সেখানে সংখ্যালঘুর প্রতি কোনো আক্রমণ নাই, এবং এটা এই কারণেই যদি কেউ করে থাকে এটার দায় ইসলামের না। কারণ আল্লাহ তো বলছে যে কেউ যদি কোনো অমুসলিমকে আঘাত করে অন্যায়ভাবে, তাহলে কিয়ামতের দিন আমি তার দায়িত্ব নেব না, মানে ওই মুসলিমের পক্ষে অমুসলিমের পক্ষে দাঁড়ায় যাবে। তো যখন ইসলামকে চর্চা করলাম তো দেখলাম যে আসলেই তো মানে আমরা একটা বিষয়ের পিছনে না দৌড়ানো চাই, যদি ইসলামকে মেনে নিই তাহলে এই প্রত্যেকটা বিষয়, সেটা আমার অন্তরের আধ্যাত্মিকতা হোক, আমার মানে জীবনের প্যাশন হোক, ভীষণ হোক, মিশন হোক, মানে যা কিছু একটা মানুষের জীবনে যা যা প্রয়োজন সব কিছু পরিমিত যথাযথভাবে একত্রিত অ্যাকোমোডেটেড অবস্থার নামই হলো ইসলাম। এবং যখন ইসলামের যখন আমি ইসলামের যখন সব কিছু চর্চা করা শুরু করলাম, তখন আসলে আমার ওই মানে প্রাইমারি লেভেলে আমার কোনো রিপ্লেসমেন্ট খোঁজা লাগে নাই, কারণ ইসলামের কাছ থেকে আমি সব পেয়ে গেছি। আচ্ছা, এটা হচ্ছে বিষয়। দ্বিতীয়ত ওইটার রিপ্লেসমেন্টটা কিছুটা লেখার কারণে হয়েছে। আমি ওই সময় থেকে ফেসবুকে লেখালেখি শুরু করি এবং একটা দীর্ঘ চর্চার মধ্য দিয়ে মানে ওইটার একটা বলতে পারি রিপ্লেসমেন্ট এই লেখালেখির মধ্য দিয়ে তৈরি হয়ে গেছে। তো লেখালেখির ফোকাস পয়েন্ট কোনটা আপনার? আসলে লেখালেখির ফোকাস পয়েন্ট মূলত আমি কিশোরদের ব্যাপারে বেশি ফোকাস রাখি। তারও একটা কারণ আছে। ধরেন শেখ হাসিনার এই ফ্যাসিস্ট রেজিমের কারণে আপনাকে তো বললাম আমি একটা মানে কিছু সময় মুফতি আমির হামজা ভাই ওনার সাথে থেকেছি। এভাবে আমি একটা সময় জেলায় জেলায় আমাকে বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে নানান এই নিজেকে সেফটি রাখার জন্য, এবং এর মধ্য দিয়ে আমি আমার এলাকাতে কাজ চালাই গেছি যখন যেভাবে সুযোগ তৈরি করতে পেরেছি। তো লেখালেখির আমি এই জেলায় জেলায় ঘোরা এবং হিউজ তরুণদের বা কিশোরদের সংস্পর্শে আসা আমার সুযোগ হয়েছে। হয়তো ঢাকার যারা প্রিভিলেজড তারা হয়তো ইন্টেলেকচুয়াল বিষয়গুলো খুব সহজে বুঝতে পারে তাদের এই পরিবেশগত কারণে, কিন্তু আমি দেখি যে জেলা পর্যায়ে যারা আছে বা কিশোর মানে গ্রাম পর্যায়ে যারা আছে তারা এই সেকুলারিজম কি, জাতীয়তাবাদ কি বা ইন্টেলেকচুয়াল এইসব বিষয়গুলা বা আমাদের যে হীনমন্যতা তৈরি করে যেসব বিষয়গুলো, এইগুলোর ব্যাপারে তাদের খুব একটা জ্ঞান নাই অধিকাংশের মধ্যে আমার কাছে মনে হয়েছে। এখন ব্যাপার যেটা হলো এই বিষয়ে তাদের বুঝ দেওয়ার মতো যে সমস্ত বইপত্র এত সহজে আবার এই টাইপের বইপত্র বাংলাদেশে খুব কমই আছে। মানে টপিক যখন সেকুলারিজম তখন ওইটা তো ইজিলি আসলে হয়ও না, কঠিন। এখন এই ব্যাপারটা আমি যদি আরেকটু এখানে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে ধরেন একটা ছোট বাচ্চা 1-2 বছরের, তার সামনে যদি একটা মানে বিষাক্ত সাপ চলে আসে, বাচ্চাটা কিন্তু বুঝতে পারতেছে না যে এই সাপে কামড়ালে সে মারা যাবে, কিন্তু কামড়ালে তো সে মারা যাবে আলটিমেটলি, জানুক আর না জানুক। বিষ খেলে মারা যাবে, সে বুঝে খাক আর না বুঝে খাক। তো এইভাবে আমি দেখলাম যে ক্লাস 6, 7, 8, 9 যে ছেলেগুলো পড়ে জেলা পর্যায়ে বা গ্রাম পর্যায়ে, তারা এই যে বিশ্বায়নের এই যুগে পশ্চিমা ফিলোসফি বা পশ্চিমার যেই বুদ্ধিভিত্তিক আগ্রাসনগুলো আছে বা আমাদের হিন্দুত্ববাদী যে আগ্রাসনগুলো আছে, এই আগ্রাসনগুলো তাদেরকে গিলে খাচ্ছে ওই অবুঝ বাচ্চার মতো। তারা কিন্তু এগুলো বোঝে না, কিন্তু ক্ষতিগ্রস্ত কিন্তু হচ্ছে। তখন আমার কাছে মনে হলো যে এইটার একটা এন্টিভেনাম দরকার ওদের ভাষায়। সেই সময় আমি এই তরুণ সিরিজটা লেখা শুরু করি। তো আলহামদুলিল্লাহ বইগুলা ব্যাপক সাড়াও পেয়েছে তরুণদের মধ্যে,
তো এই জায়গাটাকে ফোকাস করে মূলত বলতে পারেন যে পশ্চিমা আগ্রাসন, হিন্দুত্ববাদী আগ্রাসন এবং আমাদের তরুণদেরকে ভিতর থেকে জাগিয়ে তোলার এবং মুসলিম হিসাবে গর্ববোধ সৃষ্টি হবে তাদের ভিতরে, এই কেন্দ্রিক ফিলোসফিক্যাল এবং ওই ইতিহাসকে কানেক্ট করে মানে থিওলজিটা ঠিক রেখে এই কেন্দ্রিক লেখালেখি তখন শুরু করি। এই কারণে এখন পর্যন্ত আপনার লেখালেখির বিষয় তাহলে তরুণদেরকে নিয়ে জি আসলে এখন পর্যন্ত আগাচ্ছেন। তরুণদের নিয়ে। তো বর্তমানে কোনো ধরনের লেখালেখি চলছে কিনা বা ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আপনার? এখন আমি চিন্তার লড়াই নামে একটা বই, মানে তরুণ সিরিজে 2টা বই অলরেডি এসেছে। একটা হলো যুবক ইউ আর দ্য গেম চেঞ্জার, একটা হলো যেমন তরুণ চাই, আর হয়তো কুরবানির পরেই আসবে ইনশাল্লাহ। এটার নাম চিন্তার লড়াই। চিন্তাগতভাবে যেখানে আমাদের তরুণদের যেভাবে ধ্বংস করা হচ্ছে তার ব্যাপারে আসলে ওই পয়েন্টগুলো আমি তুলে ধরেছি এখানে। এখন আপনি যেহেতু ওই যে যেটা বলছিলেন যে অসংখ্য তরুণের সাথে আপনি কথা বলার সুযোগ হয়েছে, তাদের সাথে ইন্টারাকশন করেছেন, তো এদের মধ্যে কমন কোনো প্যাটার্ন দেখেছেন কিনা, সমস্যা বা কোনো ধরনের কমন চিন্তার গ্যাপ অথবা যেটাকে বলে প্রভাব, কোনো একটা নির্দিষ্ট চিন্তার প্রভাব, এগুলো দেখেছেন কিনা? হ্যাঁ, অনেকগুলো বিষয় তো কমন আছে। তার মধ্যে একটা হলো এই প্রজন্ম খুবই তাড়াহুড়া প্রবণ এবং তারা খুবই মানে কল্পনা প্রবণ আর কি। এবং ধরেন তরুণ যেটা দেখি এখন এই তরুণ এই প্রজন্ম এবং মানে এত তাড়াহুড়া প্রবণ, একটা সময় ছিল আমাদের মধ্যে আমরা যাই হোক সিনিয়রদের, কিন্তু সিনিয়র জনের একটা সম্মানের ব্যাপার ছিল। আমার কাছে এই প্রজন্মের ভিতরে এটা খুব গ্যাপ দেখা যাচ্ছে, এবং এটা ভয়ঙ্কর ব্যাপার। এবং টিচারদের সাথে পর্যন্ত আমরা টিচারদেরকে দেখলে সাইকেল থেকে নেমে যেতাম। এই প্রজন্ম আসলে আমার মনে হয়, মানে আমি সবাইকে বলতেছি না, কিন্তু একটা বড় অংশ এখন টিচারদেরকে পর্যন্ত মানে সম্মানের জায়গায় রাখতেছে না। এগুলো খুব ভয়াবহ। এই যে সামাজিক যে অবক্ষয়গুলো ঘটতেছে, এইগুলো আমাদেরকে প্রচণ্ড ভোগাবে এবং তাকেও তো ব্যক্তি জীবনে ভোগাচ্ছে। এগুলা করে তারা মানে কমন যেটা মানে ডিপ্রেশন, যেটা মানে তরুণদের সাথে কথা বলতে গেলেই ভাই আমি ডিপ্রেশনে। 10 জনের সাথে কথা বললে হয়তো উপরে খুবই হাসি খুশি, উপরে অনেক ভালো আছে, কিন্তু ভিতরে তারা খুবই ডিপ্রেস। এবং এইটার পিছনে আমি যতটুকু বুঝছি, এটা তো সাইকিয়াট্রিস্টদের ব্যাপার, তবে আমার যতটুকু অভিজ্ঞতা কাজ করার এবং সেখানে অনেকটাই সাকসেস হয়েছে অনেকের ক্ষেত্রে। এমন হয়েছে যে সুইসাইড মেন্টালিটি, সুইসাইড করার ব্যাপারে অনেকবার স্টেপ নিছে আলহামদুলিল্লাহ। এমন অনেকের সাথে পার্সোনালি ইমোশনালি কানেক্ট হওয়ার কারণে তারা এখান থেকে ফিরে এসছে। তো সেই অভিজ্ঞতা থেকে দেখেছি যে এই কমন একটা প্রভাব হলো চিন্তার প্রভাব হচ্ছে ডিপ্রেশনের, হতাশা। এবং এইটা তারা ওই তড়িঘড়ি প্রবণ বা দ্রুত সবকিছু তারা পেতে চায়, পরিশ্রম করতে চায় না, এরকম একটা ব্যাপার তো আছে। আর একটা মেজর যে সমস্যা যেটা আমি মনে করি যার কারণে এই ডিপ্রেশন, সেটা হচ্ছে যে যেটা আমাদেরও হয়েছে, আমরা তো ডিপ্রেশন শব্দে জানতাম না। তো সেটা হলো যে এরা লাইফের আসলে একটা হায়ার পারপাস দরকার। এটা শুধু তরুণদের ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে। যদি হায়ার পারপাস না থাকে তাহলে মানুষ একটা সময় ডিপ্রেশন হবে। যেমন ধরেন একজন যদি সে মানে ফুটবলার হতে চায় বা ক্রিকেটার হতে চায়, সে এইটার নেশা দিয়ে তার জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং সে হতাশায় পড়বে না। কিন্তু কথা হচ্ছে যে যদি হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয়ে তার পা ভেঙে যায় অথবা পাটা কেটে ফেলতে হয়, তখন কি হবে? তখন সে ডিপ্রেশনে পড়বে বা তখন সে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য খুঁজে পাবে না, আশাহত হয়ে যাবে। তো আমাদের মানে শুধু প্রজন্ম না, আসলে আমাদের সবার ভিতরে এই হায়ার পারপাস নাই। কেউ হয়তো শুধু সন্তান লালন পালন করা নিয়েই তার জীবন কাটাই দিতে চাচ্ছে, কিন্তু এই সন্তানটা যদি মারা যায় তখন তার ডিপ্রেশন। কেউ হয়তো এসএসসিতে ভালো রেজাল্ট করতে চাচ্ছে, শুধু সেই কেন্দ্রিক সে পড়াশোনা করে ভালো রেজাল্ট করতেছে, এবার যখন ভার্সিটি চান্স পাচ্ছে না তখন ডিপ্রেশন। মানে মানুষের এই সেকেন্ড যে পারপাস, এইটাকে তারা প্রধান পারপাস বা হায়ার পারপাস বানায় ফেলছে। এই জন্য বিশেষ করে তরুণরা, যার কারণে তারা এত ডিপ্রেশনে পড়তেছে। এইখানে সমাধান হলো আমাদেরকে হায়ার পারপাস তৈরি করতে হবে। হায়ার পারপাসটা কেমন? সেটা হচ্ছে যে আল্লাহকে সন্তুষ্টি করার যে ব্যাপারটা। যেমন ধরেন ব্যারিস্টার আরমান ভাইয়ের কথা যদি বলি, ওনারা প্রায় এক যুগ আয়নাঘরে ছিলেন। যদি আমার কিছুটা অভিজ্ঞতা আছে একটা ঘরের মধ্যে 10 দিন 15 দিন কাটাই দেওয়ার, সেই জায়গা থেকে বলছি যদি একটা আলিশান বাড়িতেও কাউকে রাখা হয় এবং তাকে যদি 10-15 দিনে তার ভিতরে থাকতে হয় একাকী, সে এটা আসলে পারবে না, তার কাছে অনেক কঠিন হয়ে যাবে। তো ওই রকম একটা অন্ধকার জায়গার মধ্যে মশা মাছি, যেখানে ঠিকমতো শোয়া যায় না, এত কঠিন একটা পরিস্থিতি, তার মধ্যে একটা যুগ ওনারা কীভাবে কাটালো? দেখেন, ওনার পারপাস ছিল উনি ব্যারিস্টারি করবে,
উনি হয়তো ওনার সন্তানকে লালন করবে, মানে দুনিয়ার জৈবিক যেই পারপাসগুলো সেগুলো কিন্তু সব ওনার থেকে চিনাই নেওয়া হয়েছে। কিন্তু এত কিছুর পরে একটা পারপাসকে ওনার কাছ থেকে চিনানো গেছে, সেটা হচ্ছে যে আল্লাহর প্রতি যে ইমান, যে ভালোবাসা। উনি এই যে শুধু ওনার মতো যারা, মানে আপনার কাছ থেকে সব যদি কেড়ে নেওয়া যায়, অন্ততপক্ষে এই পারপাস তো কেউ কাটতে পারবে না। যতক্ষণ আপনি জীবিত আছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহকে সন্তুষ্টি করার যে চেষ্টা বা এই যে মূল যে পারপাসটা, হায়ার পারপাসটা, এটা তো কেউ কাটতে পারবে না আপনার কাছ থেকে। তো কারো যদি এই পারপাসটা ঠিক হয়ে যায় এবং জীবনের এই ফিলোসফিক্যাল জায়গা যদি ঠিক হয়ে যায়, তাহলে তার ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা খুব একটা নাই। আল্লাহ তো মানুষ এবং জিনকে তৈরি করেছেন ইবাদত করার জন্য, আল্লাহ তো বলেই দিয়েছেন আসলে। এবং এখানে আমি একটা আপনাকে অ্যাড করি, সেটা হচ্ছে দেখেন, যেই জিনিস আমাদেরকে আঘাত করবে, মানে আমার যদি লাইফের ফিলোসফি ঠিক থাকে, তাইলে কোনো দুঃখ দুর্দশা আমাকে আসলে হতাশ করতে পারবে না, সে যাই আসুক না কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আহাসিবান নাস আইয়াতরাকু আইয়াকুল লা ইফতানুন, এই মানুষ তোমরা কি মনে করছো যে ঈমান আনলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? সেটা তো না। আল্লাহ তো বলছে যে ওয়ানালাবলুন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়া জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তো এই যে আল্লাহ বলছে তুমি ঈমানদার হও, তাহলে তোমাকে অবশ্যই পরীক্ষা করা হবে। এবং সেই পরীক্ষাটা কি? তোমার জানের ভয়, ক্ষুধার ভয়, চাকরি চলে যেতে পারে, সন্তান ক্ষতি হতে পারে, ফসলাদি ক্ষতি হতে পারে, মানে একটা মানুষের জৈবিক বস্তুবাদী জীবনে যা যা ক্ষতি হতে পারে, আল্লাহ বলছে এই সমস্ত ক্ষতি দিয়ে তোমাকে পরীক্ষা করা হবে। এখন আমরা যদি আল্লাহকে সন্তুষ্টি করার এই হায়ার পারপাস নিজের জীবনে ফিলোসফি কানেক্ট করতে পারি, তাহলে যেই জিনিস আমাকে আঘাত করতে পারে সেই জিনিস কিন্তু আমাকে ভালো লাগার কারণ হয়ে যাবে। রাইট, তখন ধৈর্য ধরলে, সবর করলে। কারণ যে জিনিসগুলো আমার কাছে ভয়ের, আল্লাহ বলছে এইগুলা দিয়ে তুমি ইমানদার কিনা পরীক্ষা করবো, আর ইমানদার হলে আমি জান্নাত পাবো। তাহলে যখন আমি ছাত্র হিসাবে যদি আমার পরীক্ষার আমি যদি অ্যাডমিট পাই, তাহলে তো আমি ছাত্র, আমি পরের ক্লাসে যাবো, এটা তো আমার জন্য ভয়ের না, এটা আনন্দের। সো আমার জীবনে যদি ভয় ভীতি আসে, সেটা আমার যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হয়ে থাকে, তাহলে সেটা আমার জন্য আরো আমার কাছে পজিটিভ হবে। তো আমার মনে হয় তরুণদের এই যে ডিপ্রেশন বা তাদের এই যে চিন্তার কত যে সমস্যা, এটা যদি তার লাইফের ফিলোসফিটা ঠিক করে দেওয়া যায় ছোটবেলা থেকে, এটার অনেকটা সমাধান হয়ে যাবে। এখন আপনার লেখালেখির বিষয়ের একটা হচ্ছে যে আপনি একটা এক্সপেক্টেড তরুণ সমাজ আপনি দেখতে চাচ্ছেন, আর জেনারেশন যেটা আপনি এক্সপেক্ট করেন, এরকম একটা কল্পনায় আপনি তৈরি করেছেন বা আপনার ইতিহাস থেকে নিয়ে। তো সেখানে যে আপনি মানে আমাদের বলেন যে কেমন তরুণ আসলে চাচ্ছেন, যদি সংক্ষেপে আমরা জানতে চাই। আচ্ছা, এটা তো আমার বই আছে যেমন তরুণ চাই, তো সেখানে যদি সংক্ষিপ্ত আমি বলি, আমাদের এমন তরুণ প্রয়োজন, বিশেষ করে তাদের হৃদয় মানে অন্তরাত্মা তারা এতটা পবিত্র বানাবে যে কাউকে চড়ায় ধরলেও তার মধ্যে মানে দিনের ভালোবাসা প্রবেশ করবে। মানে তারা এমন চেহারার অধিকারী হবে, এতটা সৎ, এতটা আল্লাহ ভীরু হবে যে তাদেরকে দেখেই অনেকেই দিনের পথে আসার চেষ্টা করবে। তাদের সান্নিধ্য পেতে মানে তরুণরা আরো মানে সবসময় আকাঙ্ক্ষা করবে যে ভাইয়ের সান্নিধ্য যদি পাওয়া যেত। একদিকে তারা যেমন ক্লাসের ফার্স্ট বয় হবে কিংবা ভালো পড়াশোনা করবে, অন্যদিকে তারা ব্যক্তি জীবনে ইসলামকে প্র্যাকটিস করবে একেবারে ফুলফিল, এবং এরা কখনো বসে থাকবে না, সমাজের মানুষের জন্য তারা কাজ করবে সর্বোপরি। আমি মনে করি যে তরুণ জীবনটা মানেই শুধু লেখাপড়া না, তারুণ্য মানেই হলো সে মানুষ হয়ে মানুষের জন্য কাজ করা। পৃথিবীতে দেখেন মানে গরু ছাগল আর যারা শুধুমাত্র নিজেকে নিয়ে থাকে, এদের মধ্যে আমি খুব একটা পার্থক্য দেখি না। কিভাবে একটা গরু আসলে সকালবেলা সে ওঠে, তারপরে সে খাবার খায়, তারপরে সে বংশ বিস্তার করে, একটা সময় সে মারা যায় বা কোনোভাবে তার জীবনটাকে শেষ হয়। তো একজন মানুষও যদি এমন হয়ে যায় যে সে ঘুম থেকে ওঠে, সে কিছু কাজ করে, খাওয়া দাওয়া করে এবং মারা যায়, তাহলে এটার মধ্যে খুব একটা পার্থক্য থাকলো না। লাইফে তো একটা ইম্প্যাক্ট ফেলে যেতে হবে। তো তরুণ বয়সে যদি, এবং আরেকটা ব্যাপার হচ্ছে এই কাজটা তরুণ বয়সে ভালো হয়। তারুণ্যের যেই মানে উন্মাদনা, যে উদ্দীপনা, যেই সাহস, যেই শক্তি, এইটা আমার কাছে মনে হয়েছে আল্লাহ আমাদেরকে স্পেশালি দিয়েছেই এই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা, মানুষের কল্যাণে কাজ করা। এই জন্য আমার কাছে মনে হয়েছে এটা দিয়েছে। কারণ আমি এখনো চাই না যে কোনো তরুণ সে তাকে মানে ছাত্র শিবির করতে হবে বা কোনো রাজনৈতিক দল করতে হবে, ব্যাপারটা এরকম না। করলে ভালো, যদি সে রাজনীতি মানে সুষ্ঠু রাজনীতির মধ্য দিয়ে মানুষের কল্যাণ করে, ঠিক আছে, অ্যাপ্রিসিয়েট। কিন্তু যদি সেটা পছন্দ না করে, তাও তাকে সামাজিকভাবে তাকে মানে সোশ্যাল লিডার হয়ে ওঠা উচিত। মানে শুধু পড়াশোনা করে তার জীবনটাকে শেষ করা বা তারুণ্যের সময়টাকে শেষ করে দেওয়া, মানে এটা আমার কাছে মানে লজিক্যাল মনে হয় না, বা এটা আমার মনে হয় যে সে জীবন থেকে অনেক কিছু মিস করে ফেললো। তো এরকম তো আসলে আমি দেখতে চাই যারা সমাজ নিয়ে কাজ করবে, মানুষ নিয়ে কাজ করবে এবং নিজের ভিতরে
এমন পবিত্রতা ধারণ করবে যেই পবিত্রতা মানে তার ভিতরের পবিত্রতা সমাজের মধ্যে রিফ্লেক্ট হবে। আপনি সামাজিক কাজে এঙ্গেজ হতে বলছেন প্রত্যেক তরুণকে, তারা এরকম মানুষের জন্য কাজ করবে, আধিপত্যবাদের বিরুদ্ধে কাজ করবে, স্বাধীন সার্বভৌম মানুষ হিসেবে আসলে দেশটাকে গড়ে তোলার জন্য কাজ করবে। তো এই যে সামাজিক কাজের সাথে এঙ্গেজমেন্ট, এই ক্ষেত্রে আপনি ব্যক্তিগতভাবে কী ধরনের সামাজিক কাজের সাথে এঙ্গেজ আছেন? এটা ধরেন আমাদের অঞ্চল চুয়াডাঙ্গাতে আপনারা জানেন যে প্রচণ্ড গরমের সময় এবং শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। তো এই গরমে আমাদের অঞ্চলে যারা কৃষি কাজ করে মাঠে খুবই চ্যালেঞ্জিং। তো সেখানে আমরা চিন্তা করছিলাম যে এবং আমাদের প্ল্যানও আছে যে যতটা টিউবওয়েল, ডিপ টিউবওয়েল যেটা বসায় দেওয়া যায়, আচ্ছা, যাতে করে কৃষকদের অথবা যে বাড়িগুলোতে এখনও অনেক দরিদ্র ফ্যামিলি আছে যারা একটা টিউবওয়েলও বসাতে পারে না, তো আমরা এই কাজগুলো করি। এরপরে ধরেন রিসেন্টলি একটা মানে ঘর করে দেওয়া হচ্ছে একটা ফ্যামিলির। আমি আসলে গেছিলাম ওই ফ্যামিলিটার ছেলেটার একজনের কিডনির সমস্যা, তার চিকিৎসার সহযোগিতা করার জন্য। যাওয়ার পরে দেখলাম যে সে যে ঘরে থাকে এটা আসলে মানে পশু পাখিও থাকতে পারবে না, খুবই দুরবস্থা, হয়তো অনলাইনে দেখছেন। তো আমি এটা দেখে আমার খুবই খারাপ লাগলো। পরে শাহেক মিজানুর আজহারি, ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক অনেক আগে থেকেই, প্রথম থেকে আর কি। আচ্ছা, ভাইকে জানালাম বিষয়টা, উনি সাথে সাথে রেসপন্স করলেন এবং এটা একটা সমাধান করে দিলেন। আচ্ছা, তো এরকম ঘর তৈরি করে দেওয়ার ব্যাপার। তরুণদেরকে গ্রামে লাইব্রেরি আছে ইবনে খালদুন পাঠাগার, সেখানে তরুণদেরকে যারা টাকা দিয়ে পড়তে হয় টাকা দিয়ে পড়ে, যারা এটা মানে বেয়ার করতে পারে না তাদেরকে ফ্রি পড়ানো হয় এবং পড়ার একটা অবধারিত সুযোগ তৈরি করা হয়েছে। এরপরে মানে চিকিৎসা সহায়তা করা, মানে যত সামাজিক কাজ আছে এখানে সব কিছু আসলে করা হয়। এবং ইন্টারেস্টিংলি এই সামাজিক কাজ করার কারণে তো কিছুটা জনপ্রিয়তাও তো আলহামদুলিল্লাহ এসছে এবং অনেকে এটার ক্ষেত্রে আসলে ইলেকশনের কথাও আমাকে বলে। আচ্ছা, যে ভাই আপনি ইলেকশন করবেন কিনা। আসলে এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করি, আমার অধিকাংশ কাজই আসলে ফিলোসফিক্যাল জায়গা থেকে। আচ্ছা, এখন পর্যন্ত আমি আসলে আমার ইলেকশন করার কোনো চিন্তা নাই এবং হয়তো করবও না, মানে ইলেকশন না করার সম্ভাবনাই 99.99%। আচ্ছা, যদি বিশাল কোনো একটা কারণ এসে যায় সেই হিসাবটা পরে বিবেচনাযোগ্য, তাছাড়া ইলেকশন করার কোনো চিন্তা নাই। এবং এইটার আসলে যারা ভাবে, আলহামদুলিল্লাহ অনেকে, আমি এখন বাড়ি গেলে চেয়ারম্যান বা উপজেলা চেয়ারম্যান এইগুলা অনেক মানে আসলে আমাকে শুভাকাঙ্ক্ষীরা এই বিষয়গুলো বলে। মূলত এটা খারাপও না, কারণ যারা সামাজিক কাজ করে তারা তো একসময় ইলেকশন করেই, যেহেতু এইভাবে ন্যারেটিভটা সমাজে আছে, সেটা ভালো উদ্দেশ্য হলে সমস্যা নেই। তো আমাকেও আসলে এই কথাগুলো বলে। কিন্তু ফিলোসফিক্যাল জায়গা বলতে আমি যেটা মনে করি, মানে আমার যেটা লাইফের যে কাজ করার যে ক্ষেত্র, সেখান থেকে আমি যেটা মনে করি, ধরেন আমি আমার গ্রাম দিয়ে শুরু করি, আমি একই প্যাটার্ন গ্রাম, জেলা এবং দেশের ক্ষেত্রেও ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। তবে আমার গ্রাম থেকে আমি যত শুরু করছি সেখান থেকে বলি। আমি 2013, এখন ব্যাচ এসএসসির ব্যাচ 2026 এবং আমার উপরও আরও কয়েকটা ব্যাচ। তো আমার নিচ থেকে এই যে প্রায় 13টার মতো ব্যাচ, আমার গ্রামের যত ভালো ছেলে বা ভালো স্টুডেন্ট আছে মোটামুটি ধরা যায় 90% তারা একসাথেই আছে। আচ্ছা, মানে আলহামদুলিল্লাহ আমাদের নার্সারের মাধ্যমে তারা গড়ে উঠেছে। তারা, আমি যেমন তরুণ চাই তারা ঠিক তেমন তরুণই। আচ্ছা, তো এই যে চেনটা যদি আর কিছুকাল কাজ করা যায়, দেখা যাবে যে 15-20টার মতো ব্যাচ, সব যারা ভালো স্টুডেন্ট অলরেডি আমাদের গড়া ছেলেরা ভার্সিটিতে চলে এসছে, কেউ কেউ ভার্সিটি শেষও করে ফেলেছে। এবং এখন যারা ক্লাস 6, 7, 8, 9, 10 তাদের দেখা যায় ফার্স্ট বয় সেকেন্ড বয়গুলা তারা আবার কানেক্টেড হয়েছে। এই যে একটা বিশাল চেন, ধরেন এরা যখন কর্মজীবনে যাবে এবং এদেরকে কিন্তু ওইভাবে মানুষের জন্য কাজ করার জন্য আমরা সেই চিন্তাধারা দিয়েই সেই ইডিওলজিক্যালি ভাবেই তৈরি করতেছি। এরা যখন বড় হবে, কর্মজীবনে যাবে, তখন হয়তো আল্লাহর রহমতে এরা বড় বড় জায়গায় যাবে, যেহেতু তাদের ম্যারিটটা ভালো, হয়তো এসপিডিসি হবে, কেউ ব্যারিস্টার হবে, প্রফেসর হবে, বিজনেসম্যান হবে। তো এই সংঘবদ্ধ শক্তিটা একে অপরের যেমন জীবনে সহযোগিতা করতে পারবে, তেমনি পলিটিক্যাল সাহায্য ছাড়াই তারা কিন্তু অন্তত একটা অঞ্চলে অনেক সামাজিক কাজ এবং মানুষের জীবন পরিবর্তনের কাজ কিন্তু তারা করতে পারবে, যদি তারা এই আইডিয়ালজি ধরে রাখে। হয়তো কিছু কিছু ছেলে হয়তো ঝরে যাবে, স্বাভাবিক, কিন্তু এখন পর্যন্ত অধিকাংশটাই টিকে আছে এবং এই সিলসিলা দিয়ে তারা গড়ে উঠছে। আবার এমনটাও না যে তারা মানে পলিটিক্স করবে না, তাদের ব্যক্তি জীবনে পলিটিক্স থাকতে পারে।
নির্দিষ্ট দলে যে করবে ব্যাপারটা এরকম না, ভিন্ন ভিন্ন দলে ওই ছেলেগুলো আছে, তারা তার যার যার জায়গাতে কাজ করতেছে। তো এইভাবে যদি ধরেন একটানা 20টা ব্যাচের ছেলে, বয়স কিন্তু 20 বছরের ডিফারেন্স প্রথম থেকে শেষে, তারা যদি একত্রিত থাকে তাহলে তাদের কর্মক্ষেত্র, তাদের পলিটিক্যাল পাওয়ার দিয়ে যেন একটা এলাকায় পরিবর্তন করতে পারবে, এবং ওর মধ্যে থেকে অনেকেই গ্রামে থেকে যাবে যারা পরবর্তী চেয়ারম্যান বা ইলেকশন কিংবা এমপি এই ইলেকশনগুলো করবে। তো দেখা যাবে যে যদি তারা পলিটিক্যাল নাও করে, তাও এই শক্তি একটা অঞ্চলকে যেভাবে পরিবর্তন করে দিতে পারবে, আমার মনে হয় পলিটিক্যালও সম্ভব হবে না। কারণ পলিটিক্যাল চেঞ্জটা শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন হবে, কিন্তু এই টিমটা যেহেতু ফিলোসফিক্যাল টিম, তারা কিন্তু কালচার নিয়ে কাজ করবে, অবকাঠামোগত কাজও তারা করবে। তো সব মিলে আমার মনে হয় একটা এইভাবে আমি একা ইলেকশন করে 5 বছর কাজ করার চাইতে, মানে যদি এইভাবে একটা বৃহৎ সংখ্যক ছেলেদেরকে একত্রিত করতে পারি, যাদের নিজেদের জীবন উন্নত হলো, পরিবারও উন্নত হলো, পাশাপাশি তাদের দিয়ে একটা এলাকা বা একটা অঞ্চলও পরিবর্তন ঘটলো। এই সামাজিক কাজ করতে গিয়ে আমাদের সবাই কিছু না কিছু তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়ে থাকে। আসলে সেরকম কোনো তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কিনা? এটা তো আসলে চ্যালেঞ্জিং, এটা অবশ্যই চ্যালেঞ্জিং। সমাজ পরিবর্তনের কাজ আপনি যেই অ্যাঙ্গেল থেকেই করেন না কেন, বা প্রচলিত যে ধারা বা চিন্তা আছে, এর জন্য তো অনেক কটূক্তি আপনাকে শুনতে হবে। আপনি যখন মানে মানুষের কথা হলো যে নিজের খেয়ে তো বোনের মোষটা আনো কেন, মানে মানুষ সবসময় একটা নেগেটিভিটি খোঁজার চেষ্টা করে যে কেন সে এটা করতেছে। আমাকেও শুনতে হয়েছে অনেক কথা, এবং সবচাইতে তিক্ত অভিজ্ঞতা যেটা বলবো, যেটা আসলে মাঝে মাঝে আমাদেরকেও মানসিকভাবে পীড়া দিয়েছে অনেকটাই। কিন্তু যেহেতু সমাজ নিয়ে কাজ করতে হলে বা মানুষ নিয়ে কাজ করতে হলে দুঃখ কষ্টগুলো মেনেই নিতে হবে। যদি মানে ধরেন আমাদের যাদের একটা জায়গা হয়েছে শহর কেন্দ্রিক বা ঢাকা কেন্দ্রিক, আমরা চাইলে তো ঢাকা থেকে গেলে আমাদের গ্রামের সাথে যোগাযোগ না রাখলেও খুব একটা ক্ষতি ছিল না, মানে ব্যক্তিগত জায়গা থেকে বলতেছি। কিন্তু ওই যে শেকড়ের প্রতি যে ভালোবাসা বা তাদের মানুষ, কিন্তু যদি ধরেন আমি আজকে ঢাকাতে থাকতাম এবং ওই যারা আমি তাদেরকে দোষ দিচ্ছি না, তারা হয়তো না বুঝে সমালোচনা করে, অনেক কথাবার্তা বলে, তো যদি আমি সেটা মেনে নিতাম, তাহলে এখন যে কাজগুলো হচ্ছে আমার মাধ্যমে বা সাধারণ মানুষের উপকার, সেটা তো পেত না। তো সেই মানুষদের দিকে তাকিয়ে এই মানুষদের কথা আসলে মানে মনে বা মাথায় রাখা যায় না। তার মধ্যে একটা বিষয় আপনারা বলি, যে এটা তিক্ত অভিজ্ঞতা। ধরেন একজন কৃষক যখন চাষ করে, সব গাছে কি ধান হয়? না, হয় না। কিছু তো আপনার ওই যে আমাদের ভাষায় বলে চিটা হয় আর কি। ডাক্তার যখন চিকিৎসা করে, হায়াত না থাকলে কি সে রোগী বাঁচবে? এখন ডাক্তার ভুল চিকিৎসা না করলে সমস্যা তো নাই, সে তো মারাই যাবে। ধরেন আমি 10টা ছেলে নিয়ে কাজ করতেছি, তাদেরকে গ্রুমিং করতেছি, তাদেরকে চেঞ্জ করার চেষ্টা করতেছি। তো এই যে একটা লম্বা সময় ছেলেগুলো আমার কাছে আসে, সমাজে একটা পরিচিতি পাই যে এই ছেলেগুলা অমুক ভাইয়ের সাথে বা ওই ভাইয়ের সাথে এরা থাকে। এখন এর মধ্যে থেকে কোনো ছেলে যদি ঝরে যায় এবং পরবর্তীতে সে যদি কোনো খারাপ কাজের সাথে লিপ্ত হয়, তখন একটা পক্ষ আসলে চেষ্টা করে পলিটিক্যাল জায়গা থেকে বা বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করে যে তার দাগটা মানে আমাদের গায়ের উপরে দেওয়ার। এইটা একটা ধরেন সে খুবই নোংরা একটা কাজ করলো, তখন দেখা যাবে কিন্তু এই নোংরা কাজের সাথে আমরা তো অ্যাটাচ না, বা তাকে করতেও বলা হয় নাই, কিন্তু সে তো অনেক আগে থেকে ঝরে গেছে। কিন্তু এই যে প্রথম থেকে যে চেষ্টা করা হয়েছে, যার কারণে নামের সাথে মিশে যাওয়ার কারণে তখন অনেক দেখা যায় বাজে বাজে কথা চেষ্টা করে সমাজে, যদিও সেটা আসলে গায়ে লাগে না, কিন্তু লাগানোর চেষ্টা করা হয়। তো এই বিষয়গুলো একটু পীড়া দেয় মাঝে মধ্যে। আপনি যেহেতু তরুণদের নিয়ে কাজ করেন, আমরা অনেকগুলো অভিজ্ঞতার কথাই শুনলাম। তো সে জায়গায় তরুণদের বকে যাওয়ার মানে পিছনে আপনি মানে অভিভাবকদের কি ধরনের মানে ভূমিকা দেখতেছেন, বা নেতিবাচক কি সমস্যাগুলো দেখছেন বা ভূমিকাটা দেখছেন? অভিভাবকদের আসলে এই প্রজন্ম এতটা ফাস্ট, আর আমাদের যারা বাবা মা বা যারা এদের বাবা মা, তারা আসলে যেই যুগটা পার করে এসছে, এই যুগে আসলে অন্যায় করা, গুনাহ করা বা খারাপ কাজ করাটা মানে এতটা এগুলো এত ডিজিটালাইজেশন হয়ে গেছে যে অভিভাবক অনেক সময় মানে হেল্পলেস, তারা আসলে বুঝতেও পারে না। অভিভাবকদের মানে অবশ্য তাদের আরো অ্যাক্টিভ হওয়া উচিত বলে মনে করি, এবং অভিভাবকদের চিন্তার মধ্যেও অনেক পরিবর্তন এসছে। একটা সময় যদি ধরেন আমরা যদি অন্যায় করি সমাজে, বড়রা যদি শাসন করতো, দেখা যেত যে আমাদের বাবা মা আরো ডাবল শাসন করতো। এখন অনেক সময় দেখা যায় যে কোনো ছেলে যদি অন্যায় করে, তাকে যদি বকাবকি করা হয়, তার ফ্যামিলি থেকে দেখা যায় যে সে তার পক্ষে স্ট্যান্ড নিয়ে ফেলে, তখন এই ছেলেটা আরো নষ্ট হয়ে যায়। তো সমাজের আসলে এই অনেক পরিবর্তন ঘটে গেছে। তো এই সব কারণে আর
তরুণদের তো মাদক, হুম, মানে এটা আসলে কি বলবো, একটা সময় ছিল যে মানে সিগারেটের কথা যদি বলি, আমাদের যে জেনারেশন, আপনার জেনারেশন, এসএসসির আগে খুব একটা দেখাই যেত না, না তারা সিগারেট নিল কলেজ লাইফে, আবার খুব লুকিয়ে, তারপরে খুব হচ্ছে লুকিয়ে, খুব সেভ অনেক- করে, হ্যাঁ, হুম, আবার অন্য এলাকা থেকে কিনে নিয়ে আসা, নিজ গ্রামের মধ্যেও কেনা যেত না, এমন একটা পরিস্থিতি ছিল। হুম, এখন ক্লাস 6-এর 4-এর 3 পর্যন্ত চলে আসতেছে, 4-5-এর ছেলে পর্যন্ত। কারণ আমার কাছে অনেক অভিভাবক আসতো যে আমার ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে, একটু দেখো। তো কিসে পড়ে আপনার ছেলে? 5-এ পড়ে। হুম, দেখেন এই বয়সে তারা নেশার দিকে, মাদকের দিকে ঝুঁকে যাচ্ছে। এবং আমি খুব দুঃখজনকভাবে, যেহেতু আমি কাছ থেকে দেখতেছি পলিটিক্যাল বিষয়গুলো, প্রশাসনও এটার জন্য বড় দায়ী। আমার কাছে কেন জানি মনে হয়েছে বাংলাদেশের প্রশাসন চায় মাদকটা টিকে থাকুক। এটা একটা বিশাল সিন্ডিকেট। তারা চাইলে, মানে আমি ওই দিনকে এক পুলিশ অফিসারকে বললাম যে আমরা 15 তলা বিল্ডিংয়ের উপরে মানে কাইন্ড অফ লুকায় থাকছি, সেখান থেকে খুঁজে নিয়ে আসছেন। হুম, আর আপনার বাজারের উপরে মাদক বিক্রি হয়, আপনি জানতে, থানার পাশে, হ্যাঁ থানার পাশে, আপনি এটা জানতে পারেন না, তখন সে আর কথা বলতে পারতেছে না। আসলে এই বিষয়গুলো আমাদের আসলে আরো দায়িত্বশীল জায়গা থেকে দেখা উচিত। এই প্রজন্ম নষ্ট হয়ে গেলে তো আমরাই বিপদে পড়বো। যেটা ওই যে মুফতি আমির হামজা সম্ভবত রিসেন্টলি বললেন যে প্রশাসনের লোকজনই আসলে চায় না, পরিবর্তনটা চায় না। এটা আসলে একদম বাস্তব। তো এর মাঝখানে আরেকটা সমস্যা যেটা আমরা দেখি তরুণদের মধ্যে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন বা নানান ধরনের ভিডিও, মিউজিক, এগুলোতে আসক্তি। এই বিষয়গুলো সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা, যেটা শেয়ার করতে পারেন দর্শকদের সাথে? আহ, এই বিষয় আসলে যদি মানে ওইভাবে নাও বলি অভিজ্ঞতা জায়গা থেকে, তো পরামর্শ জায়গা থেকে যদি বলি, সেটা হচ্ছে যে এই অনলাইন অ্যাডিকশনটা, কিছু বিষয় আসলে আমরাও চিন্তা করার জায়গা থেকে চিন্তা করে পারতেছি না যে এই অ্যাডিকশনগুলো কমবে আসলে কিভাবে। বই পড়ার ক্ষেত্রে আমাদের যে বই লেখার ধরন, আমরাও বড় বই লিখতে পারতেছি না। কারণ কি, রিলস দেখা প্রজন্মকে আমি 200 পৃষ্ঠা বই পড়াতে পারবো না। কারণ তার ব্রেনটা সাইকোলজিক্যালি এমনভাবে গঠিত হয়ে গেছে, সে খুব শর্ট টাইমে সে মানে আনন্দ পেতে চায়, মানে তার রিয়াকশনটা সে শর্ট টাইমে পেতে চায়। এখন একটা 200 পৃষ্ঠার বই পড়বে, এই ধৈর্য তার ব্রেনে নাই। ওই জন্য আমার বইও ওইভাবেই লেখা, অল্প অল্প পৃষ্ঠা করে, ছোট ছোট করে টপিকে লেখা। এখন এইভাবে চেষ্টা করতেছি। তো আমি অভিভাবকদের বলবো বিশেষ করে যে এই অ্যাডিকশন কমানোর দিক থেকে বই পড়াটা একটা সলিউশন হতে পারে। তাদেরকে তাদের যদি গল্পের বইও হয়, যদি ইসলামী বইপত্র নাও হয়, আমি তাও বলবো যে গল্পের বইপত্র হলেও তাদের পড়তে দেওয়া হোক। তাদের পড়ার দিকে যখন মনোযোগ আসবে একটু একটু করে, তখন এই অ্যাডিকশন একটু একটু করে কমতে থাকবে। এবং যতটা পারা যায় তাদেরকে মানে বোঝানোর চেষ্টা করতে হবে। গ্লোবালাইজেশন এমনভাবে ধাক্কা দিচ্ছে যে আমাদের পক্ষে মুশকিল হয়ে যাচ্ছে। আরেকটা বিষয়, আমি ওই সময় মানে যদি পিছনে ফিরে যাবো একটু, আচ্ছা, তো পিছনের একটা বিষয় আমি একটু মানে বলতে চাই, সেটা হচ্ছে যে মানে যখন রিলিজিয়াসের পথে হাঁটা শুরু করলাম, তখন কিন্তু একটা বড় দ্বন্দ্ব থেকে যায় আল্লাহকে বিশ্বাস করার ক্ষেত্রে। মানে তিনি আসেন কিনা, আসলে আসেন কিনা, এইটার কিন্তু একটা মারাত্মক ধরনের একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব থেকে যায়। তো এই জায়গাটায় আমি যেভাবে আসলে হেল্প পাইছি, সায়েন্টিফিক্যালি তো ব্যাখ্যা করা যায় অনেক ক্ষেত্রে, আবার মানে সায়েন্সের পক্ষেও এত সম্ভব না, মানে সে স্রষ্টাকে তো আর মানে ল্যাবে এনে পরীক্ষা করা যায় না, এটা তো ফিলোসফির বিষয়। তারপরও আমাদের সমাজে আসলে সেকুলার যারা আছে, তারা ধর নিউটনের কথা যদি বলি, নিউটনকে একটা মানে নাস্তিক বা সেকুলার একটা বিজ্ঞান হিসেবে দেখানো হয়। যারা এইগুলো লেখালেখি করে তারা ওই অ্যাপ্রোচে লেখে। ধর আমার এই চশমার গ্লাসটা সাদা, আমি আপনাকে এই সব কিছু সব ঠিক দেখতে পারতেছি, এটা যদি এখন সবুজ করে দেওয়া হয়, তাহলে আমার সামনের অবজেক্টগুলো কিন্তু সাবজেক্টগুলো পরিবর্তন হয়ে যাবে। তো একই জনকে বিভিন্নভাবে তুলে ধরার কিন্তু সম্ভব। তো নিউটনের উপরে লিখিত বা তার চিন্তার আমি বইপত্র পড়ে দেখছি, মানে যদি সংক্ষেপে বলি, তিনি স্রষ্টার সৃষ্টিকে বোঝার জন্যই বিজ্ঞান চর্চা করছে। আচ্ছা, মানে এটা কত ইন্টারেস্টিং ব্যাপার, যেখানে আমাদের দেশে মানে সো কল্ড কলা বিজ্ঞানী যাদের কোনো আবিষ্কারই নাই, তারা আসলে আল্লাহকে বিশ্বাস করতে চায় না, তারা ধর্মকে বিশ্বাস করতে চায় না, সেই জায়গা থেকে যে যার মানে আধুনিক বিজ্ঞান যার কাছে সবচেয়ে ঋণী, সেই নিউটনই তার মানে বইপত্রের মধ্যে এটা নিয়ে আসছে যে সে তার মানে মূল উদ্দেশ্য যেটা, যে
একজন স্রষ্টা আছেন অবশ্যই, তিনি এত নিখুঁতভাবে সব কিছু সৃষ্টি করছেন। তো এই সৃষ্টিকে বোঝাটা আমি বোঝার পন্থা হলো সায়েন্স, এবং সায়েন্সের মধ্যে আমি সেটা বোঝার চেষ্টা করছি। তিনি কিন্তু অস্বীকার করেন নাই। এবং ক্লাস 8-9 থাকতে আমি অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটো এদের ব্যাপারে একটা ধারণা পেয়ে যাই এবং খুব ভক্ত হয়ে উঠি। সেই সময় অ্যারিস্টটলের একটা ফিলোসফি স্রষ্টাকে মানে বোঝার ক্ষেত্রে আমাকে খুব সাহায্য করেছে। সেটা একটা আমি শেয়ার করি। দ্য আনমুভড মুভার, তার একটা তত্ত্ব আছে। সেটা কি, ধরেন এই যে আমাদের চারিপাশে যা কিছু পরিবর্তন ঘটতেছে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে বিভিন্নভাবে, হয়তো বিল্ডিংগুলো উপরের দিকে উঠতেছে, হয়তো রাস্তা বেশি তৈরি হচ্ছে, কিংবা নানান ধরনের কার্যক্রম বা যত পরিবর্তন ঘটতেছে, এই পরিবর্তনগুলা একটা শুরু আছে এবং শুরু হতে হয়েছে। এটা শুরু না হলে এতগুলো পরিবর্তন হয় না। যেমন ধরেন একজন হসপিটালে পড়ে আছে, পঙ্গু হসপিটালে আছে, কেন আছে? তার পা ভেঙে গেছে। পাটা কেন ভাঙলো? রাস্তাতে সে অ্যাক্সিডেন্ট করছে, বাইক অ্যাক্সিডেন্ট করছে। বাইক অ্যাক্সিডেন্টের পিছনে কারণটা কি? সে তার হয়তো ফ্যামিলিতে ওয়াইফের সাথে সে মনোমালিন্য করছে এবং সে একটা ডিস্টার্ব মাইন্ডে বাইক রাইড করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করছে। এইভাবে তো আপনি খোঁজেন, তাহলে প্রত্যেকটা ঘটনার আরেকটা ঘটনা, আরেকটা ইনসিডেন্ট কিন্তু আছে। তো এইটার একটা শুরু কিন্তু হইতে হয়েছে, এটা অ্যারিস্টটলের যুক্তি। আচ্ছা। এবং সাথে তিনি বলতেছে যে এই যে শুরু যেটা হয়েছে এটা একটা ব্যাপার, আরেকটা ব্যাপার হচ্ছে এটা শেষ হতে হবে, মানে এই শুরুর একটা মানে আলটিমেট কজ, যেটা আলটিমেট থাকতে হবে, এটা ইনফিনিটি হতে পারবে না। ইনফিনিটি বলতে আমাদের সামনে চা আছে, ধর আমি এই চাটা খাবো কিনা এটার পারমিশন আপনার থেকে নিতে হবে, আপনাকে পারমিশন আরেকজন থেকে নিতে হবে, আর তাকে আরেকজন থেকে, তাকে আরেকজন থেকে, এইভাবে যদি এটা চলতেই থাকে পারমিশনটা ইনফিনিটি হয়ে যায়, তাহলে এই চাকে আমার কোনদিন খাওয়া হবে? তাহলে এই পরিবর্তনটা কিন্তু ঘটবে না। তাহলে এই চারিপাশে যা পরিবর্তন হচ্ছে তার একটা শুরু আছে, আর এইটা একজনকে শুরু করতে হয়েছে, মানে আলটিমেট পারমিশন দিতে হয়েছে। তো অ্যারিস্টটল বলতেছে যে, অ্যারিস্টটল তাকে দ্য আনমুভড মুভার বলতেছে, মানে যে নিজে মুভ করে না, যার কারো পারমিশন প্রয়োজন হয় না, যার কোনো কিছুর কাউকে অনুমতি নিতে হয় না, সে সব কিছুর অনুমতি দেয়। ইন্টারেস্টিং ব্যাপার। তাইলে মানে ফিলোসফিক্যালও দেখা যাচ্ছে স্রষ্টার অস্তিত্বের ব্যাপারে, মানে দ্য আনমুভড মুভার তো আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে সে যেটাকে দ্য আনমুভড মুভার বলতেছে, যে তার কেউ পারমিশন দেবে না, সেই শুরু, তার থেকে এভাবে ধাপে ধাপে সব পরিবর্তন ঘটবে, পৃথিবী সব কিছু তৈরি হবে, তাহলে এইটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাই বলতেছে। তো ওইখান থেকে ফিলোসফিক্যাল আমি বুঝলাম, মানে সায়েন্টিফিক্যালি ফিলোসফিক্যালি বুঝলাম। কিন্তু আলটিমেট যদি বলি, ইসলাম চর্চা করার পরে একটা সময় এসে বুঝছি যে সায়েন্স লাগবে না, ফিলোসফিও লাগবে না। অন্তর যদি একবার আল্লাহর সান্নিধ্য পেয়ে যায়, তাহলে ধরেন এই ঘরের মধ্যে এই যে ঠান্ডা অনুভব করতেছি না, আমি তো বুঝতেছি এখানে এসি আছে, বা আপনি যদি চা খাচ্ছি সেটা পানিটা গরম কারণ এটাকে জ্বালানো হয়েছে, তাই না? যদি এখানে একটা ঘ্রাণ থাকে, তাহলে একটা পারফিউম আছে, ঠিক অন্তরও আল্লাহকে ওইভাবে অনুভব করতে পারে। আমি যেহেতু সৃষ্টি, তাই স্রষ্টাকে হৃদয় দিয়ে উপলব্ধি করা যায়, অনুভব করা যায়, যদি সেইভাবে আগানো যায়। তো এখন আসলে এই পর্যায়ে এসে এগুলোর প্রয়োজন হয় না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার ব্যক্তিগত এবং বিশেষ করে ফিলোসফিক্যাল দিক নিয়ে আলোচনা করেছেন, তরুণদের অনেকগুলো বিষয় আলোচনা উঠে এসছে। তো আমরা প্রোগ্রামের শেষ দিকে আছি, যদি বিশেষ করে তরুণ সমাজের উদ্দেশ্যে কিছু বলতে চান তাহলে বলবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আসলে বিশেষ করে বাংলাদেশের তরুণদেরকে বলতেছি, বিশেষ করে মুসলিম তরুণ প্রজন্মকে বলতেছি, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভিতরে এমন শক্তি রেখেছে যেটা আসলে অন্য জাতির মধ্যে আসলে রাখে নাই। এবং আমি শুধু মুসলিম হিসাবেই এটা দাবি করতেছি না, পৃথিবীর মানুষ আজকে যত নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, শুধু মুসলিম আর নির্যাতিত ব্যাপারটা এরকম না, যারাই অসহায় মানুষ, যারাই দরিদ্র মানুষ, তারাই সব দেশে তারাই নির্যাতিত। এই মানুষদের মুক্তির জন্য মুসলিম তরুণ প্রজন্মকে দায়িত্ব নিতে হবে। তাদের কাছেই সেই ইনসাফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভিতরে সেই ইনসাফ এবং সেই শক্তি রেখেছে, যেটা মানে পুরো মানবতাকে মুক্তি দেওয়ার মতো শক্তি অন্য কোনো প্রজন্ম বা তরুণ প্রজন্ম বা জাতির মধ্যে রাখা হয় না, বিশেষ করে মুসলিম তরুণ প্রজন্মের মধ্যে রাখা হয়েছে। তো আমি আমার মুসলিম তরুণ প্রজন্মকে আহ্বান জানাচ্ছি, তারা এই জিনিসটাকে উপলব্ধি করুক, বা তোমরা জিনিসটাকে উপলব্ধি করো, আল্লাহর দিকে এগিয়ে এসো এবং সেই শক্তিকে জাগ্রত করো, এবং তার মধ্য দিয়ে বাংলাদেশ সহ পুরো পৃথিবীর দল, মত, ধর্ম নির্বিশেষে সকল মানব জাতিকে মানে মুক্তির জন্য, বৈষম্য, নির্যাতন, নিষ্পেষণ থেকে মুক্তি দেওয়ার জন্য লড়াই সংগ্রাম করার চেষ্টা করো। ইনশাআল্লাহ একদিন হয়তো আমরা সফলতা পেয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনারা যারা আমাদেরকে দেখছিলেন,
আশা করছি আপনারা নতুন অনেক কিছু শুনেছেন এবং জেনেছেন। আপনাদের আমাদের এই পর্বটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এখন পর্যন্ত যদি কেউ আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করছি আপনাদের সামনে আমরা আবারও নতুন করে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।